অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় উৎপাদন। কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে উৎপাদন কাকে বলে? বিক্রয় বা ব্যবহারের নিমিত্ত পণ্য বা সেবা সৃষ্টি সমুদয় কার্যাবলীকে উৎপাদন করে। মানে কোনো কিছু একটা সৃষ্টি করা, যেটা ধরো চাহিদা আছে বা উপযোগ সৃষ্টি করে, এরকম আর কি। ওরা ওদের মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে আর কি। তো উৎপাদনের উপকরণ কি? উৎপাদনের অনেকগুলো উপকরণ আছে, যে সমস্ত উপকরণে যৌথ ও সমন্বিত ভূমিকায় উৎপাদনের কাজ সম্পন্ন করে সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এরকম আর কি। উৎপাদনশীলতা কি? উৎপাদন এবং উপাদান এবং উৎপাদনের উপকরণের অনুপাতকে, মানে আমি কতটুকু এই যে কাঁচামাল দিতেছি সেই অনুযায়ী আমার আউটপুট কতটুকু, মানে ইনপুট অনুযায়ী আউটপুট কতটুকু আসতেছে, এটা যদি আমরা রেশিও মানে অনুপাত আকারে ইয়া করি, তখন এটাকে বলতেছে যে উৎপাদনশীলতা। এরপরে আমাদের বলতেছে উৎপাদন অপেক্ষক কি? কোনো মানে একটা প্রতিষ্ঠানে নিয়োজিত উপাদানসমূহ এবং উৎপাদনের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক রয়েছে, মানে আমরা যে পণ্যগুলা এই উপাদানগুলো নিয়োজিত করছে এবং উৎপাদন যতটুকু উৎপাদন হচ্ছে তার ক্রিয়াগত সম্পর্ক, মানে এই দুটার মধ্যে যোগসূত্রকে বলতেছে অপেক্ষক। তারপরে বলতেছে মোট উৎপাদন। তাহলে আমরা যদি সব মানে আমাদের যতটুকু পরিমাণ ইয়া ছিল, ইনপুট ছিল, সবগুলা দিয়ে আমরা টোটাল কতটুকু আউটপুট পাইলাম, এটা হচ্ছে মোট উৎপাদন। সেম টু সেম মোট আয়ের ক্ষেত্রেও সেম কথা। যেমন আমাদেরকে যদি বলে যে টোটাল রেভিনিউ কেমনে বার করবো, আমরা ওই কতটুকু পণ্য উৎপাদন করছি, ধরো 5টা পণ্য উৎপাদন করছি, ওটাকে আমরা ওর বাজার দর মানে মার্কেট প্রাইস মানে কতটুকু দাম আছে, ধরো একটা 2 টাকা করে, ওই 2 টাকা দ্বারা গুণ দিব। তাহলে বিক্রয়ের পরিমাণ, ওরা মোট আয়কে, আচ্ছা বিক্রয়ের পরিমাণ দিয়েও তুমি এটা নির্ণয় করতে পারবা, মানে মোট যতটুকু বিক্রয় করলা আর প্রতিটার দাম কত, তাহলে দামকে আমরা বিক্রয় পরিমাণ দ্বারা যদি গুণ করি আমরা তাহলে মোট আয় পেয়ে যাব। আচ্ছা, আর গড় উৎপাদন কি? ধরো 5টা উৎপাদন করতে 50 টাকা গেছে, একটাতে কত, মানে আমরা মোট উৎপাদনকে যদি একক দ্বারা ভাগ করি তখন আমরা পাই যাবো হচ্ছে গড় উৎপাদন। আর প্রান্তিক উৎপাদন, প্রান্তিক আয়ের কথা মনে আছে? অতিরিক্ত 1 একক আয় করার জন্য যতটুকু আয় ওটা হচ্ছে প্রান্তিক আয়, যতটুকু ব্যয় ওটা হচ্ছে প্রান্তিক ব্যয়। সেম টু সেম হচ্ছে প্রান্তিক উৎপাদনও। 1 একক বাড়তি উৎপাদন করার জন্য আমরা যতটুকু খরচ করলাম বা এখানে কি বলছে, অতিরিক্ত 1 একক পরিবর্তনশীল উপাদান নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। মানে প্রান্তিক আয় বলো, ব্যয় বলো, যেটাই বলো, প্রান্তিক মানে অতিরিক্ত এক্সট্রা 1 এককের হিসাব করে। ধরো আমি আগে 5 জন ব্যক্তি মানে 5 জন শ্রমিক থেকে 50 একক ওই ধরো উপযোগ পাইতাম বা কাজ পাইতাম, এখন একজন বাড়াইলাম, 6 জন করলাম, তাহলে ধরো 50 থেকে 55 হলো, তাহলে সপ্তম জনে কতটুকু করছে 6 এক, ধরো 55 হলে 5 একক। তো এটাই বলতেছে প্রান্তিক আয়ের ক্ষেত্রে আয়, প্রান্তিক আয়, ব্যয়ের ক্ষেত্রে প্রান্তিক ব্যয়, উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন। কেমন? আচ্ছা ভাইয়া, আমরা ওদেরকে টিসি, এমসি, এসি এগুলো নির্ণয় করবো? হ্যাঁ হ্যাঁ, যেমন প্রান্তিক আয়কে বলতো এমআর, মার্জিনাল রেভিনিউ। প্রান্তিক ব্যয়কে বলতো যে এমসি, মার্জিনাল কস্ট। তো এখানে তোমরা প্রান্তিক উৎপাদনকে এমপি বলবা, মার্জিনাল প্রোডাকশন। আচ্ছা, তারপর আচ্ছা, খুশির খবর হচ্ছে কালকে পরবর্তী ক্লাস থেকে আমরা আর মোবাইলে ক্লাস নিব না। আজকে আমি ল্যাপটপ কিনছি, পরবর্তী ক্লাস থেকে ল্যাপটপে ক্লাসগুলো নিব। তোমাদেরকে ভাই কত নিছেন? ওটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম 30-এর মতো দিয়ে। এ- নাম কি? এইচপি ল্যাটবুক। মডেল? আচ্ছা, মডেল আমি তোমার লিখে দেবো। ভাই তার আমার ইনবক্সে একটু বলিয়েন। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো উৎপাদনের উপকরণ কি, মানে আমরা যত উৎপাদন করতে আমাদের কি কি জিনিস লাগে, কোন কোন উপাদান লাগে। যেমন সাধারণত ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলাকে বলতেছে যে উৎপাদনের উপকরণ। তুমি বলবা যে এই যে কোনো দ্রব্য উৎপাদন করতে যে সকল উপকরণ দরকার হয় তাকে বলা হচ্ছে উৎপাদনের উপকরণ। যেমন উদাহরণগুলো দিয়ে দিলে আর ভালো হইতো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এরকম। উৎপাদন সম্প্রসারণ পথ কি? আসে না, লাগবে না, কখনো দেখিও না। আর উৎপাদনের ভারসাম্য কি? উৎপাদন এটাও আসে না, তবুও পড়তে পারে। উৎপাদক এমনভাবে উপকরণ ব্যবহার করবে যেন সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়, এই অবস্থাকে উৎপাদকের ভারসাম্য বলে, লাগবে না। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা এইচএসসিতে অনেকবার মানে এমসিকিউতে পাইছো, কখতে পাইছো। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। কি কি? অলরেডি আমি বলেই ফেলছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টাকে আমরা বলবো যে উৎপাদনের উপকরণ।
তারপর একটা পরীক্ষা আসে নাই, তবে একবার পড়ে নেওয়া ভালো। প্রান্তিক কারিগরি পরিবর্তন হার কি? আচ্ছা, এখানে যেহেতু হার অবশ্যই একটা অনুপাত থাকবে। আচ্ছা, উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে, অর্থাৎ একই সম উৎপাদন রেখা অবস্থান করে এমন একটি উৎপাদনের সূক্ষ্ম পরিবর্তন করলে অন্য উপাদানটি যে হারে পরিবর্তন করতে হবে সে হারকে প্রান্তিক কারিগরি হার বলে। এটা ধরো একটা দুইটা প্রোডাক্ট উৎপাদন করলে একটা কমাইলে আরেকটা কতটুকু বাড়াইছি, তো ওই হারটাকে বুঝাইছে, যদিও কখনো কোনো বোর্ডে আসে নাই। যেগুলো আসছে ওগুলাকে একটু বেশি গুরুত্ব দিবা, আর যেগুলো আসে না ওগুলো একবার কোনো রকম রিডিং একটা পড়ে রাখলেই হবে। আর কোনোটাই একদম মুখস্থ করার দরকার নেই, জাস্ট থিমটা বুঝবা, মুখস্থ করার বয়স এখন আর নাই। আচ্ছা, উৎপাদকের উদ্দীপ্ত কি? বলতেছে যে একজন উৎপাদক তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে আয় পায় এবং উক্ত দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয়, এই দুইয়ের পার্থক্যকে উদ্দীপ্ত বলে, যেটাকে আমরা লাভ বলি আর কি। ধরো তার উৎপাদন করতে 20 টাকা গেছে, সে মার্কেটে সেল করছে 30 টাকা, তাহলে তার উদ্দীপ্ত কত? 10 টাকা আর কি। আর MRTS এর ফুল মিনিং আসছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। কেমন? আচ্ছা, সমব্যয়, এটা যেহেতু আসছে এটা আমরা দেখি জিনিসটাকে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে দুটি উৎপাদনের কি কি বিভিন্ন সংমিশ্রণে ক্রয় করা যায় তা যে রেখার সাহায্যে ব্যয় দেখানো হয় তাকে সমব্যয় রেখা বলে। তোমরা উৎপাদন সম্ভাবনা রেখার কথা মনে আছিল? আমরা দুটা প্রোডাক্ট বা দুটা প্রোডাক্ট বা দুটা যে কোনো দুটি উপাদানের মধ্যে সংমিশ্রণ করতাম, একটা বেশি একটা কম। তো এখানে বলতেছে যে উৎপাদনের জিনিসটা বুঝেছে। ধরো দুটো উৎপাদন করবো, ধান আর গম। এখন আমরা বিভিন্ন সংমিশ্রণে করতে পারি। ধরো 100%-এর মধ্যে 30% ধান, 70% গম, আবার 50-50 করতে পারি, আবার 40-60 করতে পারি। তো এই সংমিশ্রণটাকে বলতেছে সমবায় রেখা। কেমন? এটা যদি একটা রেখার সাহায্যে প্রকাশ করি, এটাকে বলতেছে যে সমবায় রেখা। আচ্ছা, এতটুকু পর্যন্ত সমস্যা থাকলে বলতে পারো। আমরা আজকে এই অধ্যায়টা শেষ করে ফেলবো। কেমন? এই অধ্যায় শেষ করলে আমরা পরবর্তী ক্লাস থেকে অ্যাকাউন্টিংয়ে চলে যাব। আচ্ছা, এই অধ্যায়টা তুলনামূলক কিন্তু সহজে বলা যায়। এই অধ্যায়টা তুলনামূলক অনেক সহজ। আমার কথা শুনতেছ? জি শুনতেছি। আচ্ছা, তারপর হচ্ছে ক্ষুদ্র ব্যবসা কাকে বলে? যে সকল ব্যবসা, আমরা এখানে কিছু কিছু আছে হচ্ছে ব্যবসা উদ্যোগ পড়ছিলাম না 9-10-এ বা এইচএসসিতে ম্যানেজমেন্ট, ওই রকম কিছু টপিক আছে। আচ্ছা, ক্ষুদ্র ব্যবসা কাকে বলে? যে সকল ব্যবসায়ের মূলধন 1.5 কোটি টাকা এবং যন্ত্রপাতি বা কলকারখানার মূল্য 1 কোটি টাকা, তাকে বলে হচ্ছে ক্ষুদ্র ব্যবসা। এই থিমগুলো একটু মুখস্থ রাখতে হবে, যেহেতু পরীক্ষা আসে না সেহেতু এত জোর না দিলেও চলবে। আর ব্যবসায় সংগঠন কি? উৎপাদনের জন্য ভূমি, আচ্ছা উৎপাদনের উপকরণ কয়টা? 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কেমন? এই ভূমি, শ্রম এবং মূলধনকে যে জায়গায় একত্রিত করা হয় ওটা হচ্ছে সংগঠন। এখন তুমি তো ওদের মতো করে সংজ্ঞা দিলে আরও সুন্দর। যেমন উৎপাদনের জন্য যে ভূমি, শ্রম, মূলধনের যে আনুপাতিক সংগ্রহ করতে হয়, সংযোজন করতে হয়, উৎপাদনে নিয়োগ করার প্রচেষ্টা ও নিপুণতাকে ব্যবসায় সংগঠন বলেন। আচ্ছা, উৎপাদন বন্ধের বিন্দু কি? আচ্ছা, উৎপাদন বন্ধের, আচ্ছা, যে বিন্দুতে ফার্মে এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট উঠে আসে কিন্তু অ্যাভারেজ ফিক্সড কস্ট উঠে আসে না, এই বিন্দুকে শাটডাউন পয়েন্ট বলে। আচ্ছা, এটা যদি ব্যাখ্যা করতে চাই 5-20 মিনিটের মতো ব্যাখ্যা করতে হবে। একটা প্রশ্ন বলি, এই প্রশ্নটা তোমাদের মনে আছে কিনা দেখো। ওই যে বাজারে একটা অধ্যায় পড়ছিল এইচএসসিতে, 4th অধ্যায় মনে হয় বাজার। ওইখানে একটা প্রশ্ন ছিল, কখন একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে? এরকম একটা প্রশ্ন শিখাইছিলাম, মনে আছে? অনেক আগে শিখছিলাম আমি। দরকার হলে ভিডিওটা আবার শিখেছেন বাট ভুলে গেছি ভাইয়া। ইউটিউবে, দরকার হলে ইউটিউবে এখনো রেকর্ড আছে, একদম ব্যাখ্যা করে আমি আবার দিব। ভাই এটা, লিংকটা দিয়েন। হ্যাঁ লিঙ্কটা দিব। এটা মূল থিমটা আমি তোমাদেরকে বলি। মানে বাজার অধ্যায়ে 3টা চিত্র ছিল। একটা ফার্ম 3টা অবস্থায় উৎপাদন করে, মনে আছে এরকম? একটা হচ্ছে যাই স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে অতিরিক্ত মুনাফা, আর একটা হচ্ছে ক্ষতি। এরকম 3টা চিত্র ছিল। এখন 3য় নম্বর চিত্রে 2টা বা পার্ট ছিল। মানে ধরো, আচ্ছা তোমাদেরকে একটা স্বাভাবিক মানে উদাহরণ দিই। ধরো আমাদের গত 2-3 বছরের এই যে জুলাই মাসের ব্যবসা কি সবার ভালো গেছে নাকি খারাপ গেছে? ম্যাক্সিমাম সময় কি প্রতিষ্ঠান বন্ধ ছিল না? বেশিরভাগ প্রতিষ্ঠান। যারা জুলাই 15-এর দিকে খেয়াল করো, পুরা বাংলাদেশে ব্যবসা কি ভালো গেছে নাকি মন্দ গেছে?
জুলাই 15 মন্দ দিকে গেছে, মন্দ খারাপ। বলতে একদমই খারাপ, মানে খারাপের উপরে খারাপ। ঠিক করে ধরো কর্মচারী বেতনও উঠে আসে না, ঠিক না? বেশিরভাগ দোকানের বা বেশিরভাগ প্রতিষ্ঠানের। তো এখন বলো ওই ধরো জুলাই মাস পুরাটাই ধরো, জুলাই একদম 5-6 তারিখ থেকে আগস্টের 5-6 তারিখ পর্যন্ত হিসাব করো, ম্যাক্সিমাম প্রতিষ্ঠান বাংলাদেশে কি লস গেছে না? মানে ওরা বেশিরভাগই কি লসে ব্যবসা করছে না? এই 1-1.5 মাস লস করছে না? আচ্ছা, এই লসের কারণে কেউ কি হুট করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে লসের কারণে? না। না। এখন কথা হচ্ছে যে এটার এই প্রশ্নের উত্তর কি দিবা? লস হলে তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু করলো না কেন? একটা ব্যবসা প্রতিষ্ঠান লস হলে তো বন্ধই করে দেওয়ার কথা, কিন্তু করলো না কেন? কারণ তারা ওয়েট করতেছে ভবিষ্যতের জন্য। আচ্ছা, কারণ তারা মানে চিন্তা করতেছে আচ্ছা আজকে লস হলে কি হয়েছে, সামনে লাভ হবে। হ্যাঁ। মানে একদিন লস হয়েছে সমস্যা নাই, পরে দ্বিতীয় দিন লাভ হবে, তৃতীয় দিন, এরকম করে ভাইয়া ওরা। আমি ক্লাসটা পরে দেখে নিব, আমি একটু বিজি আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই যে একটা প্রতিষ্ঠান যখন লস হয় তখন ও চিন্তা করে যে আচ্ছা পরবর্তীতে টাকাটা উঠে আসবে, এরকম করে চিন্তা করে। এখন ধরো লস কখন যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করবে? একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ তখনই করবে যখন এই কথাটা লিখে রাখতে পারেন, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ করবে? যখন পরিবর্তনশীল ব্যয় উঠে এসেও স্থির ব্যয় যদি উঠে আসে তখন ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখবো। আর পরিবর্তনশীল ব্যয় উঠে এসেও স্থির ব্যয় যদি উঠে আসে, মানে ওই পরিবর্তনশীল ব্যয় উঠে আসে কিন্তু স্থির ব্যয় উঠে আসে না, তখন ব্যবসা প্রতিষ্ঠান লস অবস্থায় বন্ধ করে দেবে। এখন এটার ডিটেলস ব্যাখ্যাটা আমি আবার আপনাদেরকে লিঙ্কটা দিব, একটা ক্লাসে আমি করাইছি। আর যদি না বুঝেন তাহলে আমি পুরো ক্লাসটা আবার টানবো, মানে ওটা নিয়ে একটা ক্লাস চলে যায়। একটা ক্লাস বলতে 20 মিনিটের মতো লাগে আর কি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতেছে সম উৎপাদন রেখা বলতে কি বুঝো? যে রেখা দ্বারা উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে সমপরিমাণ দ্রব্য উৎপাদন দেখানো হয় তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। তো এটা পরীক্ষা যেহেতু আসে না, আমরা এত গুরুত্ব দিলাম না। এটা সম উৎপাদন মানচিত্র গুরুত্ব দিলাম না। এক মালিকানা ব্যবসা যেহেতু আমরা একটা অধ্যায় পড়ছিলাম 19 এবং এইচএসসিতে, যে ব্যবসায়ের মালিক একজন, লাভ হলেও একজন নিবে, লস হলেও একজন নিবে, ওটাকে বলে যে এক মালিকানা ব্যবসা। অংশীদারি ব্যবসা আমরা তো জানি, যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা 2 থেকে 20 জন আর ব্যাংকিং হলে 2 থেকে 10 জন হয় এবং ওই ব্যবসায় মূল ভিত্তি যদি চুক্তি হয় তখন আমরা ওই ব্যবসাটাকে বলবো হচ্ছে অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ। কেমন? আচ্ছা, এরপরে বলছে প্রান্তিক উৎপাদন মূল্য কি? আচ্ছা, কোনো পরিবর্তনশীল উপকরণের বস্তুগত প্রান্তিক উৎপাদনকে দ্রব্য মূল্য দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন মূল্য বলে। আচ্ছা, পরিবর্তনীয় উপকরণ বস্তুগত প্রান্তিক উৎপাদনের মূল্য। আচ্ছা, উৎপাদনের মূল্যকে তার মূল্যে উৎপাদনকে দ্রব্যের মূল্য। আচ্ছা, প্রান্তিক উৎপাদনকে আমরা ওটা যদি ওই দ্রব্যের মূল্য দ্বারা যদি গুণ করি তখন বলতেছে যে প্রান্তিক উৎপাদন মূল্য পাবো। আর উৎপাদন বিধি কি? আচ্ছা, যে বিধির সাহায্যে উপকরণ নিয়োগ তথা উৎপাদন খরচ বা আনুপাতে উৎপাদনের আনুপাতিক পরিবর্তন জানা যায় তাকে উৎপাদন বিধি বলে। মানে উৎপাদন বিধি মূল কথা কি? আমি যে অনুপাতে ইনপুট দিতেছি বা কাঁচামাল খরচ করতেছি ওই অনুপাতে আউটপুট আসতেছে কিনা, এইটাকে বলে হচ্ছে উৎপাদন বিধি। এটা মানে একটা হচ্ছে সম, একটা হচ্ছে কম হ্রাসমান, আর একটা হচ্ছে কম বর্ধমান। সম মানে একজনে 5 একক করে, দুজনে 10 একক, তিনজনে 15 একক। আর ক্রমবর্ধমান হচ্ছে যে একজনে 5 একক, দ্বিতীয় জনে 5 না করে 6 করছে, তাহলে দুজন মিলে 11 একক হয়ে গেল। আর কম হ্রাসমান হচ্ছে ক্রমান্বয়ে কমতে থাকে, এটা মনে হয় 1-2 ক্লাস আগে পড়াইছিলাম। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে মাত্রাগত উৎপাদন কি? উৎপাদনের সমানুপাতিক বৃদ্ধির দরুন উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে তাকেই মাত্রাগত উৎপাদন বলে। আচ্ছা, বৃদ্ধি উৎপাদনে। আচ্ছা, আমরা যদি উপকরণ যে হারে বাড়াতেছি উৎপাদন যদি সে হারে পরিবর্তন হয় এটাকে বলতেছে মাত্রাগত উৎপাদন। আর প্রযুক্তিগত পরিবর্তন যদি পরীক্ষা আসে না, প্রযুক্তিগত পরিবর্তন বলতে প্রচলিত উৎপাদন পদ্ধতির পরিবর্তে যদি আমরা নতুন এবং অধিক দক্ষ উৎপাদন পদ্ধতি যদি ব্যবহার করি বা যোগ করি ওটাকে বলা হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন। আর ক্রমবর্ধমান আমি জিনিসটা বুঝাইছিলাম, ধরেন একজনের 5 একক, দুইজন মিলে 10 একক হওয়ার কথা কিন্তু না, দুইজন মিলে 11 একক হয়েছে। তিনজন মিলে 15 একক হওয়ার কথা কিন্তু না, তিনজন মিলে ধরেন 18 একক হয়েছে। তো এটাকে বলেছে যায় ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। 30,000 গেছে। এটাকে বলেছে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন না চাইছি। আচ্ছা, এটাকে কি বলে? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি।
তাহলে এই ক্রমবর্ধমান মূল কথা হচ্ছে যে মার্জিনাল মানে মার্জিনাল কস্ট বলেন বা প্রোডাকশন বলেন, এটা প্রথমটা 5 হলে দ্বিতীয়টা বাড়বো, 5 থেকে বেশি হইব, তাহলে 6 7 এরকম করে আস্তে আস্তে বাড়বো। এটাকে বলেছে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। এতটুকু বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে বড় প্রশ্নগুলা বলতেছে উৎপাদন কাকে বলে। প্রথম কথা হচ্ছে অর্থনীতির মৌলিক বিষয়গুলোর মধ্যে উৎপাদন অন্যতম। আচ্ছা, উৎপাদন না হলে কোনো কিছু অস্তিত্ব সম্ভব না, উৎপাদন ছাড়া মানুষের প্রয়োজন মেটানো বা ভোগ সম্ভব নয়। এটা লাগবে। আচ্ছা, এই উৎপাদনকে ঘিরে অর্থনীতি যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। মানে ওরা ওদের মতো সুন্দর করে ব্যাখ্যা তুলে ধরছে আর কি, উৎপাদন কি কীভাবে হয়। আচ্ছা, যেমন হচ্ছে সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, তবে পৃথিবীর সকল পদার্থ মৌলিকভাবে প্রকৃতি পদার্থ হওয়ায় মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে না। সে কেবলমাত্র প্রকৃতি দেওয়া কোনো বস্তুর রূপ বা আকৃতি পরিবর্তন করে তার নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন এই উপযোগ সৃষ্টিকে বোঝায়। সহজ কথা হচ্ছে নতুন কোনো উপযোগ সৃষ্টি করা। উপযোগ মানে মানুষের কোনো না কোনো কাজে লাগে এই জিনিসটা। আমার কথা বুঝছেন কি না? এই জিনিসটাকে বলা হচ্ছে উৎপাদন। এখন ওরা ওদের মতো করে কত বড় করে লিখছে, এখন হচ্ছে লেখারও তো কারণ আছে। যদি আপনারে 5 মার্কে আসে আপনি উৎপাদন কাকে বলে 2 লাইনের মধ্যে শেষ করে দেন, তাহলে 5-এ 5 জীবনেও দিবে? জীবনেও দিবে না। বুঝছেন কিনা? এখন ওরা কি করছে, ফিশারে মার্শালের এসে অনেকগুলো সংজ্ঞা দিছে। এখন হচ্ছে সংজ্ঞা কি দেওয়া উচিত? মনে থাকলে দেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় না মনে থাকবে, কারণ আমরা এত খণ্ড খণ্ড করে কেউ পড়ি না, ঠিক না? তো নিজের মতো করে জাস্ট কয়েকটা উদাহরণ তুলে ধরবে। আর এই যে বিভিন্ন ব্যক্তির যে মতবাদ, এগুলা শিকার দরকার নাই। যদি কোনোটা মনে থাকে তাহলে তো ভালো, মনে না থাকলে তো আপত্তি নেই। তারপর এটা কেমনে রেকর্ড, স্ক্রিন রেকর্ড করে ওটা বার করতো। আচ্ছা, তারপরে হচ্ছে যায়, তারপর বলছে উৎপাদনের উপকরণ সমূহ। উৎপাদনের উপকরণ কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, এখন কোনটা কাকে বলে এগুলা প্রত্যেকটা ব্যাখ্যা দিতে হবে। ভূমি, ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায় না। অর্থনীতিতে বলতে জলে স্থলে বিরাজমান সব প্রাকৃতিক সম্পদকে বোঝায়। আর শ্রম হচ্ছে যায় 2 রকমের শ্রমকে বোঝায়, একটা শারীরিক, একটা হচ্ছে মানসিক। আর মূলধন বলতে পুঁজিটাকে বোঝায়, টাকা। আর সংগঠন হচ্ছে সবগুলাকে যখন একসাথে আমরা একটা স্থানে একতাবদ্ধ করে উৎপাদন চালিয়ে মানে স্টার্ট করি, ওই স্থানটাকে বলতেছে যে সংগঠন। এগুলো আপনার মতো করে সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে, টু দ্য পয়েন্ট। মানে জাস্ট রিডিংটা পড়ে একটা ধারণা নেবেন আর নিজের মতো করে লিখবেন, এটাই। উৎপাদনের উপকরণ ছিল তুলনামূলক গুরুত্ব আলোচনা, মানে কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা, এই সাইডটা উপাদানে সুন্দর করে নিজের মতো করে ব্যাখ্যা, এটাই একই। আচ্ছা, এই সাইডটা কোনোটা ছাড়া কি উৎপাদন সম্ভব? তো কোনোটা গুরুত্ব কি কম? চারোটা গুরুত্বই অপরিসীম এখানে। আচ্ছা, তারপর এখানে উৎপাদন পদ্ধতি আসছে নাকি, সেখানে অনেক কিছু ব্যাখ্যা করছে, তারা এটারে বিশাল করে ফেলছে। যেমন এখানে একটা চিত্র দিছে, মিশ্র অর্থ ব্যবস্থা। যেমন পৃথিবীতে 2 ধরনের উৎপাদন পদ্ধতি আছে, একটা হচ্ছে সমনিবিড়, একটা হচ্ছে মূলধন বা পুঁজিনিবিড়। এই জিনিসটা একটু বুঝতে হবে। সমনিবিড় মানে কি, যে সকল দেশ গরিব, মানে আমাদের মতো গরিব দেশগুলা, ওরা চায় যে শ্রমিক বেশি কাজে লাগাক, ওই তুলনায় মেশিন বা যন্ত্রপাতি কম কাজে লাগাক। ওরা শ্রমিক লাগায় বেশি, কিন্তু ওই তুলনায় মূলধন কাজে লাগায় কম, কারণ ওদের দেশে অ্যাভেলেবেল শ্রমিক আছে, শ্রমিকের সস্তা। যেমন আমাদের দেশে একজন শ্রমিকের মজুরি কত, যেমন চা পাতা যারা সংগ্রহ করে ওদের নাকি মজুরি 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা, সারাদিন কাজ করে 100 টাকার জন্য। তো শ্রমিক কি একদম কম না? আচ্ছা, এটা যদি ইউএসএতে বা অন্য দেশে হইতো, ওরা কি, ওদের কি শ্রমিকের মজুরি হয়তো মিনিমাম ধরেন 2 থেকে 3 হাজার টাকা বা 4 হাজার টাকা, তখন ওরা কি শ্রমিক বেশি কাজে লাগাইতো নাকি বলতো না আমরা এখানে কীভাবে একটা রোবটকে কাজে লাগানো যায় বা অত্যাধুনিক প্রযুক্তি কীভাবে এগুলো সংগ্রহ করা যায়, ওরাই এরকম চিন্তা করবে না? ওরা চিন্তা করে যে মানুষ যত কম লাগানো যায়, কি বলে মেশিন যত বেশি কাজে লাগানো যায়, ওটা হচ্ছে মূলধন নিবিড় বা পুঁজি নিবিড়। আর আমাদের মতো গরিব দেশগুলো হচ্ছে সমনিবিড় পদ্ধতিতে উৎপাদন চালিয়ে যায়। তাহলে পৃথিবীতে উৎপাদন পদ্ধতি হচ্ছে 2টা, একটা হচ্ছে সমনিবিড়, একটা হচ্ছে পুঁজিনিবিড়। কারা কোনটা ব্যবহার করে? যারা বেশিরভাগ হচ্ছে শ্রমিক, মানে হচ্ছে যে সকল দেশগুলো গরিব দেশ বা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী না, তারা হচ্ছে আমাদের মতো সমনিবিড় করে। আর যারা স্বাবলম্বী তারা হচ্ছে মূলধন নিবিড় বা পুঁজিনিবিড় পদ্ধতি করে।
আর এই চিত্রটা এত ফ্যাঁসাইবের কিছু নাই, জাস্ট এরকম করবেন, এটা হচ্ছে মূলধন নিবিড়, এটা হচ্ছে পুঁজি নিবিড়। এবার এই দুটাকে এরকম দুইটা রেখার মাধ্যমে ইয়া করবেন, এখান দিয়ে একটা অ্যারো দিয়ে লিখবেন এটা হচ্ছে পুঁজি নিবিড়, আর এখান দিয়ে একটা অ্যারো দিয়ে লিখবেন এটা হচ্ছে সম্মান নিবিড়। বাস এতটুকু লিখলে না, আর কিছু লাগবে না। ওরা মানে প্রথমে দেখতে একটু ভয় লাগে, আল্লাহরে এটা কি লিখছে, কিন্তু আসলে চিত্রটা অনেক সহজ। আচ্ছা তারপরে হ্যাঁ হঠাৎ আচ্ছা তারপরে হচ্ছে যে এতটুকু তো তাহলে গেল। উৎপাদনের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করো। আচ্ছা যেমন মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। আচ্ছা আমি একটু ধারণা দিই। একটা ধরেন 1 একক কাঁচামাল দিয়ে আমি 10 একক উৎপাদন করলাম, দুইটা দিই টোটাল 20 একক। তাহলে এই যে এই অংশটা হচ্ছে টোটাল উৎপাদন, মানে টোটাল প্রোডাকশন, কেমন? আর গড় উৎপাদন কি? অ্যাভারেজ প্রোডাকশন। অ্যাভারেজ প্রোডাকশন এটা কত হইব? 10। এটা কত হইব? আচ্ছা ধরেন এটা 20 না দিই, এটা 24 দিলাম, তাহলে কত? 24/2, তাহলে 12। আর মার্জিনাল প্রোডাকশন আমরা কীভাবে বার করবো? প্রথমটা হচ্ছে 10, দ্বিতীয়টা হচ্ছে যায় কত কত বাড়লো? 14। তাহলে এটা হচ্ছে যায় এই যে এটা হচ্ছে যায় টোটাল প্রোডাকশন, এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। এতটুকু বুঝছেন কিনা? হ্যাঁ। এবারে এটা আপনার মতো করে একটা উদাহরণ বানিয়ে দিবেন। আচ্ছা তারপর এটা কিন্তু ওরা ব্যাখ্যা করছে, শুধু শুধু কথাটাকে টাইনতে হইব, নাহলে কিন্তু নাম্বার দিত না। তো ওদেরটা সহজ, কিন্তু ধুমধাম করে শেষ করা যেত না। আচ্ছা প্রান্তিক কারিগরি পরিবর্তনের হারে এত কিছু লাগবে না এটা। আচ্ছা বিভিন্ন পর্যায়ে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা উৎপাদনের পর্যায়ে কাকে বলা হচ্ছে? এই পর্যায়টা কি আসেনি, লাগবে না। তারপরে উৎপাদনের স্থির বা পরিবর্তনশীল উপাদান কি কি? আচ্ছা উৎপাদনের স্থির উপাদান, উৎপাদনের পরিমাণ বাড়ানো হলেও অথবা কমানো হলেও যে উপকরণ বা উপাদান, আচ্ছা উৎপাদনের সকল পর্যায়ে স্থির থাকে তাকে স্থির পরিবর্তন বলে। আচ্ছা স্থির উপাদান কি কি লিখছে? আচ্ছা স্থির উপাদান হিসাবে মানে যেগুলা বাড়ানো বা কমানো যায় না, যেমন যেমন কারখানায় স্থায়ী যন্ত্রপাতি, তারপর স্থায়ী কর্মকর্তার। যে আমরা এই যে হিসাব বিজ্ঞানে 2 ধরনের ব্যয় শিখছি, একটা স্থির ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়, মনে আছে? যেমন ধরেন আপনাদের এই যে আমাদের কারখানা ভাড়া, ওটা কিন্তু স্থির ব্যয়, মানে আমরা যাই উৎপাদন করি ওটা কিন্তু দিতে হবে, ওইগুলো হচ্ছে স্থির উপাদান। আর কিছু আছে যেমন কাঁচামাল, শ্রমিক, তারপর মূলধন ইত্যাদি হচ্ছে পরিবর্তনশীল, যে কোনো সময় চাইলে পরিবর্তন করা যায়। আচ্ছা তারপর হচ্ছে আবার ধরেন আপনি এরকম কিছু সমীকরণ পাবেন, যদি কোনোটার উপর বাদ থাকে মানে এরকম রেখা থাকে, ওটাকে স্থির ধরবেন। যেমন এখানে যে ইয়া দিছে না, উৎপাদনের সমীকরণ দিচ্ছে না, এখানে কেটা হচ্ছে যে স্থির। কে বলতে ক্যাপিটাল কে বোঝায়, ক্যাপিটালকে যখন সংক্ষেপে লেখে তখন কে ধরে, এটা এখানে স্থির ধরছে। আচ্ছা তারপর হচ্ছে যে উৎপাদন অপেক্ষক, কেমন? আচ্ছা উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝায়? আচ্ছা উৎপাদনের যে 4টি উপকরণ আছে না, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি উপকরণ ব্যবহার করে প্রযুক্তি জ্ঞানের সহায়তায় কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন করা হয়। কাজে দেখা যায় উৎপাদনের উপকরণ এবং প্রযুক্তিগত এর সাথে উৎপাদনের একটি নির্ভরশীলতা সম্পর্ক আছে। এই নির্ভরশীলতা সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়, এই যে এই 4টার মধ্যে যে সম্পর্ক, এটা যখন গাণিতিকভাবে প্রকাশ করবো তখন এটাকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। ঠিক আছে, আপনি জাস্ট এটা দিবেন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর এত ফ্যাঁসাই লেখার দরকার নেই, আপনি এটা দিবেন, কি লিখবেন? কিউ ইকুয়াল অফ এল কমা কে কমা ও কমা, আর টিও বলতে টেকনিক্যাল ইয়া বলছে, মানে যে ইয়া আছে না জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, এটা টি শেষ। এরপর কথা হচ্ছে ওরা যে এরকম করেছে ওরা যার নামে যাক, এরপর আপনি এগুলার ব্যাখ্যা করবেন কোনটা কি। আচ্ছা এখানে তো আবার অর্গানাইজেশন ও দিছিনি, হ্যাঁ ওতে হচ্ছে অর্গানাইজেশন। এবার আপনি বলবেন এখানে এল মানে লেবার, তারপর কে মানে ক্যাপিটাল, ও মানে হচ্ছে যে অর্গানাইজেশন, টি মানে হচ্ছে টেকনিক্যাল মানে প্রযুক্তি, পাশে দিয়ে সাইড নোট দিয়ে দিবেন আর কি। এরকম ওদের মতো এত ফ্যাঁসানোর দরকার নেই, সহজ সরলভাবে লিখবেন, যাতে মনে রাখতেও সুবিধা হবো, আবার পরীক্ষা খাতায় উপস্থাপন করতেও সহজ হবো।
অর্থনীতি আমি যেমন যেমন বলতেছি এইভাবে লিখে দিলে হবো, মানে এইচএস এর যে পড়াটা আছে ওটাকে জাস্ট একটু নাড়ি ছাড়াই পরীক্ষা দিয়ে দিলে হইব এত। কারণ আমরা তো পড়ালেখা করি অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট লই, আমরা অর্থনীতি এত ডিপ নলেজ দিয়ে কী করবো? আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার তারপরে যতটুকু পড়াইতেছি তার মধ্যে নেয় না, আর লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন, এটা কি আর পড়ামো? না। আচ্ছা, তারপর এটা কিন্তু উদাহরণ দিতে হবে 5 মার্কের উপরে আসলে, জাস্ট লিখে দিলে কিন্তু হবে না, উদাহরণ দিয়ে বুঝাই দিবেন। এই যে দেখেন ওরা কিন্তু একটা একটা উদাহরণ দিচ্ছে, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, ইয়াতে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। তো আপনি একটা উদাহরণ নেবেন, যে প্রথমে লিখবেন গড় উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে, এরপর একটা উদাহরণ নেবেন, ওইখানে গড় উৎপাদন দেখাবেন, প্রান্তিক উৎপাদন দেখাবেন। যেমন আমি একটু আগে দেখাছিলাম 1 এককে 10, 2 এককে ধরেন 24। এরপর আমরা এখানে বললাম এখানে গড় উৎপাদন কত, অ্যাভারেজ প্রোডাকশন প্রথমটা 10, দ্বিতীয়টা 12। তার প্রান্তিক উৎপাদন বাইর করবো, পাশে দিই এমপি, প্রথমটা 10, দ্বিতীয়টা কত 14। তো একবারে বলবেন যে দ্বিতীয় এককে এখানে গড় উৎপাদন 12, প্রান্তিক উৎপাদন 14, এরকম করে ব্যাখ্যা দিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে এখানে কি আছে, উৎপাদনের ভারসাম্য আসছে না, আসছে হ্যাঁ, উৎপাদনের ভারসাম্য, এটা মানে আমরা ছোট প্রশ্নে পড়ছিলাম। এখানে কি লিখছে, উৎপাদনকারীর মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। এটা স্বাভাবিক, সত্যি কথা। সে চায় কি, কীভাবে আমাদের প্রফিটটা বাড়ানো যায়। সেই উৎপাদন স্তরে উৎপাদনের মুনাফা সর্বোচ্চ হয়, সেই উৎপাদন স্তরে উৎপাদন ভারসাম্য বলে। মানে হচ্ছে যে স্তরে যায় মুনাফা সর্বোচ্চ হয়, ওই স্তরটাকে বলতেছে যে উৎপাদকের ভারসাম্য। এরপর বাকিটা পড়ে নেবেন, সমস্যা থাকলে তো আমি আছি। আর উৎপাদন বিধিটা ওগুলো ওরা এখানে ব্যাখ্যা করছে, যেমন উৎপাদন বিধিগুলা কি কি আছে, এই তিনটা আমি ওই দিন অনেক ভাঙি শিখেছিলাম, মনে আসেনি? যদি সমানভাবে হয় সমানুপাতিক, আস্তে আস্তে কমতে থাকলে হ্যাঁ। ক্রমহ্রাসমান, আস্তে আস্তে বাড়তে থাকে ক্রমবর্ধমান। উদাহরণ সহ দিবেন যদি নাম্বার বেশি আসে, আর যদি 2 মার্কের আইয়ে তাহলে জাস্ট নামগুলো লিখে দিলে হবো। অনুপাত বিধিটি ব্যাখ্যা করা হচ্ছে, অনুপাত বিধিটি এখানে কি বলছে, পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধিটি। আচ্ছা, উৎপাদকে অন্যান্য অবস্থায় স্থির থেকে একটি উপকরণ পরিবর্তন করা হলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে বলছে পরিবর্তন উপকরণ বিধি। আচ্ছা, মানে একটা যদি পরিবর্তন করি, এই যে মানে সবগুলো স্থির থাকবো, ধরুন ভূমি সব মূলধন সংগঠন এগুলোর মধ্যে সবগুলো স্থির থাকবো, যে কোনো একটা পরিবর্তন নেব, ওটা কারণে মোট উৎপাদনে কতটুকু পরিবর্তন নেব, এই জিনিসটাই ব্যাখ্যা দিছে। তাহলে উৎপাদনের 3টি পর্যায়ের সাহায্যে বিধির ব্যাখ্যা, এরা কয়েকটা পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করছে। ওর ব্যাপারে চিত্র দিয়েও ইয়া করিয়ে লাগছে, চিত্র না দিলেও চলবো, চিত্রের মাধ্যমে কইছে নাকি, না তার লাগবে না চিত্র। ওরে বাবা রে, হাতারা তো এটা লেখি থুবাই ফেলছে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলে কিন্তু চিত্র দিতে হইব তখন আবার। কোন বোর্ডে আসে নাই তো, একবার আসছে, শুধু একবার আসছে। আচ্ছা, এটা নিজে একবার পড়ি দেখিয়েন, এলোমেলো লাগলে আমারে বলিয়েন। আর এটা স্কিপ করলেও করতে পারেন, এটা এত বেশি আসে, জাস্ট একবার আসছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 20 সাল আর কখনো আসে নাই। তবু একবার দেখিয়েন, যদি চিত্র দেওয়া লাগতো না, যদি এই যেই প্রশ্নটা আসছে না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ওটা যে চিত্র দিতে হবে না, জাস্ট সংখ্যার মাধ্যমে লিখলে হবে। কিন্তু যদি চিত্র আলা কখনো আসে না, তাহলে আমরা চিত্র আপাতত স্কিপ করি, কারণ চিত্ররে এখানে অনেকই বিজিবি করে ফেলছে। জাস্ট এই যে পরিবর্তনশীল উপকরণ অনুপাত কাকে বলে বা বিধিটা কি আমরা তো বুঝছি, চিত্র লাগবে না আপাতত। তারপর এটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সমালোচনা আলোচনা করো। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কথা মনে আছে? একজন শ্রমিক বাড়াইছি, তাহলে তো 5 একক থেকে 10 একক কথা হওয়ার কথা, কিন্তু 9 একক হয়েছে। তার প্রথমজন 5 একক করছে, দ্বিতীয়জন 5 করে না 4 করছে, তো এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান। মানে প্রান্তিক উৎপাদন যখন ক্রমান্বয়ে কমতে থাকে, ওটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধিটা অনেক ভালো করে কাজ করে হচ্ছে কৃষিক্ষেত্রে। মানে একটা জমিকে আমরা যত পারফেক্টলি করি, এটা কিন্তু সমানভাবে মানে উৎপাদন বাড়ে না, কেমন? আচ্ছা, উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি একটি গুরুত্বপূর্ণ বিধি। কোনো কিছুর উপযোগ সৃষ্টি করা হলেও উৎপাদন ক্ষেত্রে স্থির থেকে আবার কিছু প্রয়োগ। আচ্ছা, মূল বক্তব্য কইছে অন্যান্য অবস্থায় স্থির থেকে
স্থির অবস্থায় পরিবর্তনশীল উপকরণ ক্রমাগত বৃদ্ধি করা হলে ওই উপকরণের প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বৃদ্ধি পেলেও মানে প্রথম কয়েকটা 1-2টা এককে বৃদ্ধি পাইলেও এরপরে এককগুলোতে আস্তে আস্তে হ্রাস পায়, এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাস প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এরপরে কৃষিক্ষেত্রে কথাটা কী করলো? আচ্ছা, এটা আমরা চাইলে একটা উদাহরণ তুলবো নিজের মতো করে, মানে একটা ইমাজিনারি নাম্বার দিয়ে করবো, এরপরে এটাকে এইরকম করে ইয়ে করবো। এই চিত্রটা এরকম হবে, মানে প্রথমে একটু বাড়বো এরপরে কমে যায়। আচ্ছা, পর্যায় সমালোচনা, ভূমির পরিসরের বৃদ্ধি। আচ্ছা, এটা শুধু কৃষি ক্ষেত্রে না, এটা অনেক ক্ষেত্রে কাজ করে। কেমন? শিল্প ক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে, বনজ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এই বিধি কাজ করে। তা উৎপাদন রেখা বা সমব্যয় রেখা, এটা কি বলছে? সম উৎপাদন রেখা। আচ্ছা, আর কতটুকু আছে? 98 পৃষ্ঠা। ওরে বাবা, একটা কাজ করি, অনেক আছে। অনেক আছে, বাড়ি কাজ দিয়ে দিই, ফরেন বাকিগুলা পড়ি। এবারে কালকে সমস্যা থাকলে ওটা ওইখান থেকে শুরু করে কালকে অ্যাকাউন্টিং শুরু করে দেবো। ঘুরাঘাড়া একই, কিন্তু অনেক আছে, একই টাইপের প্রশ্ন, অভাব নেই। উৎপাদন সম্ভাবনা রেখা আছে। আচ্ছা, পরে সমস্যা থাকলে আমরা দেখেন ঘুরাঘাড়া একই, কি বলেন? ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে। এরা পুরাটা নিজের যে বই আছে না, পিডিএফ পড়তে অনেকক্ষণ পড়তে বিরক্ত লাগবো। আপনাদের যে বই আছে বই থেকে পড়ে ফেলেন, পড়ি যেটা যেটা সমস্যা আমরা বলবেন, পরে ক্লাসে আমি সলভ করে দেবো।